করা যাক দ্রব্য নিয়ে। দেখো, দ্রব্য নিয়ে একটা ক্লাস আমি দিয়েছি। আজকের আমার দ্বিতীয় ক্লাস হলো দ্রব্য নিয়ে। দ্রব্য সম্পর্কে প্রধানত দুটি মত আছে তোমাদের, সাধারণ মত আর একটা হলো দার্শনিক মত। তো সাধারণ মতকে বলা হয় লৌকিক মত, সাধারণ মতের আর একটা নাম হলো লৌকিক মত। তো লৌকিক মতের দ্রব্য কি সেটা তোমাকে কিন্তু জানতে হবে। আর এই টপিকে জানতে হবে কি দার্শনিক মতের দ্রব্য কি। দেখো, দার্শনিক কারা, যে দার্শনিকদের নাম দ্রব্যের সঙ্গে জড়িত আছে সেগুলো কিন্তু তোমরা অতি অবশ্যই ফার্স্ট সেমিস্টারে 11-এর ফার্স্ট সেমিস্টারে সেই দার্শনিকদের নাম তোমরা শুনেছ। আজকে তোমরা শুনবে সেই দার্শনিকদের পুনরাবৃত্তি, আবার কি দ্রব্যকে নিয়ে সেই সমস্ত দার্শনিক যারা ফার্স্ট সেমিস্টারে ছিলেন সেই দার্শনিকরা আবার থার্ড সেমিস্টারে এসে দ্রব্য সম্পর্কে কিছু ব্যাখ্যা দিয়েছেন। সেই ব্যাখ্যাগুলো তোমাদের আমি বিস্তারিত আলোচনা করার আগে সেই দার্শনিকগুলোর নাম আমি আজকে বলবো তোমাদের। তার আগে আমি একটু বিস্তারিত আলোচনা করব আজকে সাধারণ মত। দেখো, দ্রব্য সম্পর্কে আমি তোমাদের কি বলেছিলাম, দুটো মত, একটা হলো সাধারণ, একটা হলো লৌকিক। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ দ্রব্য সম্পর্কে সাধারণ মত মানে লৌকিক, মানে সাধারণ মানুষ, এরা না কোনো বৈজ্ঞানিক না এরা কোনো দার্শনিক। বৈজ্ঞানিক এবং দার্শনিক বা বুদ্ধিবৃত্তি জীবী মানুষের বাইরে সাধারণ এক মানুষ, এই মানুষগুলো যারা তোমার মতন বা আমার মতন, এই সাধারণ মানুষগুলো দ্রব্য বলতে কি বুঝিয়েছেন। দেখো, দ্রব্য বলতে আমি অলরেডি একটা ক্লাস দিয়েছি, তবু আমি প্রথমত তোমাদের আমি বলবো সাধারণ মতে 1 নাম্বার এখানে লেখা আছে। দেখো, দ্রব্য হলো গুণের আধার বা আশ্রয় স্থল। তোমাদের এখানে দ্রব্য সম্পর্কে আমি 5খানা টপিক দিয়েছি, 5খানা কোশ্চেন দিয়েছি, আর 5খানা কোশ্চেনেরই উত্তর হবে কিন্তু লৌকিক বা সাধারণ মত। তার আগে তোমাদেরকে জানতে হবে কি দ্রব্য কি। দেখো, এখানে তোমাদের কি লেখা আছে, দ্রব্য হলো গুণের আধার বা আশ্রয় স্থল। আমি 5খানা টপিকের ওপরে 5খানা উদাহরণ দেবো, এক্সাম্পল। তারপরে পুরো দ্রব্য সম্পর্কে পুরো যে ডাউট আছে সেই ডাউটটা আমি তোমাদের ক্লিয়ার করে দেব। তো দেখো, এখানে আছে দ্রব্য হলো গুণের আধার। এই দ্রব্যে হলো গুণের আধার লৌকিক মতে, এই সম্পর্কে আমি তোমাদের উদাহরণ দিতে গিয়ে আমি সর্বপ্রথমে তোমাদের একটা উদাহরণ নেব চিনির। নিশ্চয়ই তোমরা চিনি বলে একটা দ্রব্য জানো, এই চিনির আমি উদাহরণটা নেব। বলছি কি দ্রব্য হলো গুণের আধার বা আশ্রয় স্থল। এ কথাটি কে বলেছেন তোমাদের থার্ড সেমিস্টারে এবার 40খানা এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে, আর 40খানাই থাকবে, 40খানাই করতে হবে। সেখানে তোমাদের অপশান থাকবে 4খানা করে, যে কোনো একটা অপশান তোমাদেরকে চুজ করতে হবে। তো এখানে যদি বলে কি দ্রব্য হলো গুণের আধার বা আশ্রয়স্থল, এ কথা কে বলেছে, লৌকিক মত, দার্শনিক মত, লাইবনিজ, হিউম, 4খানা। তার মধ্যে তোমাকে টিক মেরে দিতে হবে সাধারণ মত বা লৌকিক মতে। তো তোমাকে আমি একটু বুঝিয়ে দিই, শুধুমাত্র প্রশ্ন জানলে হবে না। যদি প্রশ্নগুলো ঘুরিয়ে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে তোমার উত্তরে যাওয়া খুবই মুশকিল হয়ে যেতে পারে। তো দ্রব্য হলো গুণের আধার বা আশ্রয়স্থল। আমরা এখানে দ্রব্য বলতে একটা উদাহরণ নিয়ে এলাম চিনির। দেখো, চিনি একটা দ্রব্য, ঠিক আছে তো। আর চিনির মধ্যে কি থাকে, মিষ্টি থাকে। চিনির রং কেমন, সাদা হয়। আর চিনির তো একটা ওজন আছে, আর চিনির একটা কিন্তু আয়তনও আছে। এবার তোমরা বলো তো, যদি চিনি না থাকতো তাহলে মিষ্টি কার মধ্যে থাকতো। হ্যাঁ, তোমরা হয়তো বলবে কি রসগোল্লার মধ্যে থাকতো বা মধুর মধ্যে থাকতো। তাহলে আমিও তোমাদের এখানে বলতাম চিনির জায়গায় রসগোল্লা নেব, চিনির জায়গায় তোমার মিষ্টি আম নেব, বা তোমার রসগোল্লা নেব। তোমার চিনি শূন্য অবস্থায়, শূন্যে ভাসমান অবস্থায় থাকতে পারে না, মানে মিষ্টিটা। তাহলে এখানে মিষ্টি কার মধ্যে থাকবে, চিনির মধ্যে থাকবে। ওই জন্য এখানে বলা হচ্ছে দ্রব্য হলো গুণের আধার। তাহলে এখানে কি হলো, মিষ্টিটা হলো গুণ, আর গুণটা কার মধ্যে থাকছে, চিনির মধ্যে আছে। তাহলে চিনিটা হলো দ্রব্য। তাহলে দ্রব্য হলো গুণের আধার বা আশ্রয়। তাহলে মিষ্টিটা হলো গুণ, গুণটা কার মধ্যে আশ্রয় করে, চিনির মধ্যে। তার জন্য চিনিটা হলো কি বললাম, দ্রব্য। শুধু মানে মিষ্টি নয়, সাদা, চিনির রং যে সাদা, আমরা যদি বলি কি সাদা আনো, তাহলে চিনি একটা সাদা। বা মেঘের রং কখনো সাদা হয়, দুধের রং সাদা হয়। তাহলে আমরা যদি কোনো দ্রব্যকে না বেছে নিই, না চুজ করি, তাহলে কিন্তু এই বস্তুর গুণগুলোকে আমরা ভাসমান অবস্থায় কিন্তু পাবো না। তাহলে এই সাদা কার মধ্যে থাকছে, চিনির মধ্যে। ওজন, ওজন তো চিনির একটা আছে। এমনি
বাতাসে বা হাওয়ায় বা এরকম ওজন থাকে কি? তাহলে ওজন চিনির মধ্যে আছে, চিনির তো একটা আয়তন আছে, তাহলে সেই আয়তনটা চিনির মধ্যে আছে, তাহলে সেইগুলোই বলা হয় বস্তুর গুণ। তাহলে সেই গুণের আশ্রয় বা মানে আধারগুলোকেই বলা হয় দ্রব্য। তাহলে পরীক্ষাতে যদি তোমাদের প্রশ্ন থাকে দ্রব্য হলো গুণের আধার বা আশ্রয়স্থল, একথা কারা বলেছেন, তখন তুমি অতি অবশ্যই লিখবে সাধারণ মত বা লৌকিক মত বা সাধারণ মানুষ। ক্লিয়ার? 1 নম্বর প্রশ্নটা আশা করি আমি তোমাদের বুঝাতে পেরেছি। 2 নম্বর প্রশ্নটা আমি তোমাদের বোঝাবো, প্রতিটা প্রশ্নই টপিকে আমি বোঝাবো একটা করে উদাহরণ নিয়ে, আলাদা আলাদা উদাহরণ নিয়ে, যেটা সম্পর্কে তোমাদের পুরো দ্রব্য সম্পর্কে ডাউট ক্লিয়ার হয়ে যাবে। দেখো, দ্রব্য এখানে লেখা আছে বস্তুর গুণগুলি পরিবর্তনীয় কিন্তু দ্রব্য অপরিবর্তনীয়। একদম ঠিক। এখানে বলা হচ্ছে কি বস্তুর মানে দ্রব্যের গুণগুলি, বস্তুর গুণগুলি পরিবর্তনীয় কিন্তু দ্রব্য অপরিবর্তনীয়। আমি একটা বস্তু হিসাবে উদাহরণ তোমাদের নিতে পারি। ধরো এখানে একটা উদাহরণ নিয়ে নাও, ধরো আম। আম নিঃসন্দেহে একটা দ্রব্য। এখানে আবার কি লেখা আছে দেখো, বলছে বস্তুর গুণগুলি পরিবর্তনীয় কিন্তু দ্রব্য অপরিবর্তনীয়। দেখো এই যে আম, এই আমটা যখন আমাদের কাঁচা থাকে, কি থাকে? কাঁচা, তখন আমটা কিন্তু টক হয়, কিন্তু আমটা যখন পেকে যায় মানে পাকা হয়ে যায় তখন মিষ্টি হয়ে যায়। এই যে টক, এই যে মিষ্টি, এগুলোকে বলা হয় বস্তুর গুণ। তাহলে আম টক, তারপরে ভবিষ্যতে পেকে গেলে মিষ্টি, তাহলে আমের যে টক যে মিষ্টি যে গুণ, সেই গুণটা কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে। এটা হয় একদম 100%। তো আমটা যখন টক থাকে তখন তার নাম কি হয়? আমই হয়। কিন্তু আমটা যখন পেকে মিষ্টি হয়ে যায় তখন তার নাম কি হয়ে যায়? কাঁঠাল, পেঁপে? না, একদম আমই থাকে। তার মানে কি গুণগুলো পরিবর্তন হচ্ছে, মানে টক থেকে মিষ্টি হচ্ছে, কিন্তু তার নাম যে দ্রব্য, সেই দ্রব্যটা কিন্তু দ্রব্যই থেকে যাচ্ছে। এখানে সেই কথাটাই বলা হচ্ছে একদম লৌকিক মত অনুযায়ী বস্তুর গুণগুলি পরিবর্তন হয়, একদম 100%। বস্তুর গুণ পরিবর্তন হতে পারে কিন্তু দ্রব্য অপরিবর্তনীয়, কিন্তু আমটা কোনোদিন পরিবর্তন হবে না, তার নাম কিন্তু আম থেকেই যাবে। এখানে আরেকটা উদাহরণ আমি দ্রব্য সম্পর্কে প্রথম ক্লাসে তোমাদের দিয়েছি। ধরো প্রথমে একটা শিশু, হ্যাঁ, তার নাম ধরো রাম, হ্যাঁ, তারপরে তার বাল্যকাল, হ্যাঁ, নাম তার রাম, তারপরে ধরো তার যৌবনকাল, নাম তার রাম, তারপরে তার প্রাপ্তকাল, নাম কি? তার রাম, তারপরে কি? তার বার্ধক্যকাল, নাম কি? তার রাম। এই যে পরিবর্তন হচ্ছে একটা শিশুর একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, শরীরের যে গঠন, তার মানসিকতা, হ্যাঁ, তার অবস্থান, হ্যাঁ, তো শরীরের আকার পরিবর্তন হলেও তার যে নাম, সেই নামটা কিন্তু রাম থেকে যাচ্ছে। এই অপরিবর্তনীয় সত্তাটাই নাম বা দ্রব্য। ওই জন্য বলা হচ্ছে বস্তুর গুণগুলি পরিবর্তনীয় কিন্তু দ্রব্য হলো অপরিবর্তনীয়। এটি কাদের মত? না, তো লৌকিক মত। 3 নম্বর আরো একটা উদাহরণ তোমরা এখানে দেখতে পাচ্ছ, দ্রব্য ক্রিয়া শক্তি ও প্রচেষ্টার উৎস। একদম এখানেও আমি আর একটা তোমাদের উদাহরণ দেব একটা বল দিয়ে। সেই বলটা কিন্তু গোল একটা বল। আমি বলছিলাম কি দ্রব্য হলো ক্রিয়া, অতি অবশ্যই, মানে দ্রব্যের মধ্যে কাজ করার ক্ষমতা আছে, তারপরে শক্তি, তারপরে প্রচেষ্টার উৎস। আচ্ছা, উৎস মানে কি? আমরা যে যে পানীয় জল খাই, সেই জলগুলো আমরা যেহেতু উইদাউট ফিল্টার মানে ইউজ করি, তাহলে সেটা বেশিরভাগ আমরা কিন্তু ভৌম জলটাই ব্যবহার করি। তাহলে ভৌম মানে এই যে পানীয় জলের উৎসটা কোথায়? নিশ্চয়ই ভৌম থেকে পাই আমরা, মাটির তলা থেকে। তাহলে সেটা হলো উৎস। তাহলে ভৌম জলের উৎস, তাহলে জলটা যেখান থেকে পাই সেটা পাতাল থেকে আমরা পাই। তাহলে এখানে ক্রিয়াটা আমরা কোথায় পাই? ক্রিয়াটা দ্রব্যের মধ্যেই থাকে। শক্তি কার মধ্যে থাকে? দ্রব্যের মধ্যেই থাকে। যে কোনো মানে কাজ করার ক্ষমতা, প্রচেষ্টার উৎসই কিন্তু হলো দ্রব্য। একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরো আমি বললাম এই তোমার দ্রব্য, ক্রিয়া, শক্তি ও প্রচেষ্টার উৎস কে? সেই দ্রব্যটাই। ধরো একটা স্থায়ী বল, আমি বলের উদাহরণ নেব। এখানে একটা স্থায়ী বল কোনো একটা জায়গায় রাখা আছে, আর আমি একটা গতিশীল বল সেই স্থায়ী বলটাকে ধাক্কা দিলাম। তো গতিশীল বলটা যখন স্থায়ী বলটাকে ধাক্কা দেবে তখন স্থায়ী বলটাও কিন্তু গতিশীল হয়ে যাবে। তাহলে স্থায়ী বলটাকে গতিশীল কে করলো? না, তো আরও একটা গতিশীল বল। তাহলে গতিশীল বল স্থায়ী বলটাকে গতিশীল করে দিতে পারছে। তাহলে নিশ্চয়ই গতিশীল বলের মধ্যে একটা শক্তি আছে, গতিশীল বলের মধ্যে একটা ক্রিয়া আছে, গতিশীল বলের মধ্যে একটা প্রচেষ্টা আছে। তাহলে এই যে শক্তি কার মধ্যে আছে? বলের মধ্যে। এই যে প্রচেষ্টা কার মধ্যে আছে? সেই বলের মধ্যে আছে। তাহলে নিঃসন্দেহে তোমার এই যে ক্রিয়া, এই যে শক্তি, এই যে প্রচেষ্টা, এইগুলো নিশ্চয়ই বলের মধ্যে থাকে, আর নিঃসন্দেহে বল একটা দ্রব্য। তাহলে
দ্রব্য, ক্রিয়া, শক্তি ও প্রচেষ্টার উৎস। যদি বল না থাকতো তাহলে ওই স্থায়ী বলটাকে কে ধাক্কা মারতো? তাহলে নিশ্চয়ই শক্তিগুলো, প্রচেষ্টাগুলো আর ক্রিয়াগুলো কারো মধ্যে থাকবে। দেখো, আমরা যদি কোনো তরকারিতে লবণ দিয়ে দিই তাহলে তরকারির স্বাদকে পরিবর্তন করে দিতে পারি। তাহলে নিশ্চয়ই লবণ একটা দ্রব্য, আর লবণের মধ্যেও কিন্তু একটা ক্রিয়া আছে, মানে কাজ করার ক্ষমতা আছে, সেটা হলো লবণত্ব। আমরা চিনির মধ্যেও কিন্তু একটা কি আছে? শক্তি আছে। যদি আমরা সেই চিনি কোনো একটা জলে মিক্সড করে দিই তাহলে কিন্তু সেই জলটাকে শরবত বানাতে সক্ষম হয়, মানে বানিয়ে দিতে পারি। আমাদের আগুনের মধ্যে একটা শক্তি আছে, সেই আগুনকে আমরা যদি কি বলবো আর কি, কোনো জলকে ফুটিয়ে দিই তাহলে বাষ্প করে সেই জলকে মানে উড়িয়ে দিতে পারে এক কথায়। এই যে একটা ব্যাপার, এইটাই এখানে আমি তোমাদের বোঝাতে চাইছি। তো দ্রব্য, ক্রিয়া, শক্তি ও প্রচেষ্টার উৎস, একথাটি কারা বলেছেন? দার্শনিক মত না লৌকিক মত? 100% লৌকিক মত। 4 নম্বর একটা টপিক আছে তোমাদের, সেটাও আমি তোমাদের বলবো। এর জন্য আমি একটা উদাহরণ নেবো, খুবই রোম্যান্টিক একটা উদাহরণ, তোমাদের প্রিয় সবারই, সেটা হলো গোলাপ ফুল। দেখো, সেই গোলাপের আমি একটা উদাহরণ নেব তোমাদের 4 নম্বরে। দেখো, বলছে কি, গুণ, ক্রিয়া, অবস্থা ও সম্বন্ধের মাধ্যমে দ্রব্য নিজেকে প্রকাশ করে। একদম। দেখো, দ্রব্য তোমাকে জানতে হবে না। দেখো, তুমি চোখ দিয়ে দেখছো, তুমি দেখছো কি এটা গোলাপ ফুল। আচ্ছা, তুমি না দেখেও গোলাপের মধ্যে যে একটা সুগন্ধ ভাব আছে, সেই সুগন্ধ দেখেই তুমি বুঝতে পারবে এটা গোলাপ ফুল। ঠিক আছে? তো অনুরূপ ভাবে ধরো কি, তুমি কি বলবো আর কি, তুমি টক কিছু খাচ্ছ, ধরো তেঁতুল খাচ্ছ বা কাঁচা আমি খাচ্ছ, তো তোমাকে দেখতে হবে, মানে প্রত্যক্ষ, মানে ধরো আমরা পাঁচটা ইন্দ্রিয়ের দ্বারা যেগুলো পাই সেগুলোই। তাহলে এখানে কোনো একটা বস্তু যদি আমরা প্রত্যক্ষ গোচর নাও করি, তাহলে বস্তুটাকে যদি আমরা 5টা ইন্দ্রিয়ের দ্বারাও দেখি বা 5টা ইন্দ্রিয়ের সাহায্যে স্পর্শ মানে প্রত্যক্ষ করি, সেক্ষেত্রেও কিন্তু বস্তুর সম্পর্কে আমাদের ধারণা অর্জন হতে পারে। আমি এখানে তোমাদের যে জিনিসটা বলতে চাইছি, দেখো সেই জিনিসটা হলো কি, গুণ, ক্রিয়া, অবস্থা, সম্বন্ধের মাধ্যমে দ্রব্য নিজেকে প্রকাশ করে। তুমি ধরো কোনো একটা বাগান দিয়ে হাঁটছো, তো সেই বাগানে কিন্তু গোলাপের ফুল ফুটে আছে, কিন্তু তোমার চোখটা যায়নি। হ্যাঁ, কিন্তু হতে পারে সেই গোলাপের সুগন্ধ তোমাকে কিন্তু স্পর্শ করেছে, তোমাকে কিন্তু মানে তুমি তার সুগন্ধটা পেয়েছো, তারপরে তুমি নিশ্চয়ই তাকিয়েছো এটা কিসের সুগন্ধ, তারপরে তোমার নজর যাচ্ছে সেই গোলাপ গাছের দিকে। তাহলে কি হলো, প্রথমে তুমি গোলাপটা দেখলে না, তো তুমি তার গুণটা অনুভব করলে। সেই গুণটা কি না, তো সেই গুণটা হলো গোলাপের যে সুগন্ধটা। হ্যাঁ, সেই সুগন্ধটা। তো দেখো, বলছে কি গুণ, তাহলে গোলাপের গুণটা কি? সেই সুগন্ধ। তারপরে গোলাপ একটা ক্রিয়া আছে, গোলাপ যদি তুমি কোনো অনুষ্ঠানে দাও, কোনো বন্ধুকে দাও, হ্যাঁ, তারপরে গোলাপের একটা অবস্থা আছে, তারপরে গোলাপের একটা সম্বন্ধ আছে। এই যে একটা ব্যাপারগুলোর আমি তোমাদেরকে কথা বললাম, তাহলে নিশ্চয়ই বস্তুর মধ্যে বা দ্রব্যের মধ্যে গুণ আছে, ক্রিয়া আছে, অবস্থা আছে, সম্বন্ধ আছে। এই সম্বন্ধের মাধ্যমে কিন্তু দ্রব্য কি করে? নিজেকে প্রকাশ করে। 5 নম্বর আরো একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা হলো তোমার, দ্রব্য এক ঐক্য বিধায়ক সংগঠন। একদম। এই যে ঐক্য মানে কি? অনেকগুলো বিষয়ের সমষ্টিকে, অনেকগুলো গুণের সমষ্টিকে কি বলা হয়? দ্রব্য বলা হয়। এই দ্রব্য নিয়ে আমি তোমাদের, এই যে ঐক্য বিধায়ক, এই নিয়ে তোমাদের আমি একটা উদাহরণ দেবো। সেই উদাহরণটা আমি স্কেচ নিয়ে তোমাদের দেবো। বলছে কি, দ্রব্য হলো ঐক্য বিধায়ক সংগঠন। আমার হাতে তোমরা কি দেখতে পাচ্ছ? একটা স্কেচ। দেখো, এটা স্কেচ। তো এবার তোমরা এখানে দেখো, এটাকে আমি এইরকম ভাগ করে দিলাম। এটা কি? একটা তোমার ঢাকনা। আর এটাকে যদি আমি এইরকম করি তোমাদের, হ্যাঁ, এই যে ভাগ করে দিলাম, তারপরে এইগুলো খুলে গেল। এবার তোমরা বলো তো এখানে মানে স্কেচ কোনটা? হ্যাঁ, এটা তো স্কেচের একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এইটা একটা পার্ট। তাহলে কখানা পার্ট? 4খানা পার্ট। এই 4খানা পার্টের মধ্যে স্কেচ কোনটা? হ্যাঁ, এটা তো স্কেচ নয়, এটাও তো স্কেচ নয়, এটা তো স্কেচ নয়, এটাও কিন্তু স্কেচ নয়। সত্য কথা বলতে গেলে দ্রব্য হলো তোমার অপ্রত্যক্ষযোগ্য, যেটাকে দেখা যায় না। শুধু কি দেখা যায়? দ্রব্যের গুণগুলোকে দেখা যায়। যেমন এখানে স্কেচটা কি হলো? দ্রব্য। কিন্তু স্কেচে যে লেখা হয়, স্কেচের যে একটা সাদা রং আছে, স্কেচের যে একটা মধ্যে কালো রং আছে, স্কেচের মধ্যে যে কালি আছে, হ্যাঁ, এইগুলো কিন্তু দেখা যায়, কিন্তু স্কেচটাকে দেখা যায় না। তাহলে এই যে 4টা জিনিসের ঐক্যকে, মিলিত রূপকে কি বলা হয়? দ্রব্য। ওই জন্য বলা হচ্ছে দ্রব্য এক ঐক্য বিধায়ক সংগঠন। দেখো, স্কেচ আমরা দেখতে পাচ্ছি না, স্কেচের পার্টগুলো দেখতে পাচ্ছি। এবার কিন্তু আবার দেখো, এগুলো যেমন ঐক্য হয়ে গেল, তেমনই কিন্তু এটা আবার পুনরায়
স্কেচে ফিরে আসলো, তার মানে দ্রব্যতে ফিরে আসলো। আমরা কিন্তু স্কেচকে দেখতে পাবো না, আমরা কিন্তু স্কেচের পার্টগুলো, গুণগুলোকে দেখতে পাবো। তাহলে দ্রব্য এক ঐক্য বিধায়ক সংগঠন 100%। তাহলে মোটামুটি যদি বলা হয় কি এটা কে বলেছিলেন দ্রব্য এক ঐক্য বিধায়ক সংগঠন, তখন তোমরা লিখবে সাধারণ মত বা লৌকিক মত। এবার চলে এসো দ্রব্য সম্পর্কে আমি বিভিন্ন মতবাদের মধ্যে বলেছিলাম, একটা মত আছে সাধারণ মত, আর একটা আছে কিন্তু তোমার লৌকিক মত। সাধারণ মত আর একটা হলো দার্শনিক মত। দার্শনিক মত কোন কোন দার্শনিকরা, যেগুলো আমি বললাম তোমাদের একদম তোমরা এইগুলো ফার্স্ট সেমিস্টারে পড়েছিলে, এই দার্শনিকগুলো একদম নতুন কিছু নয়। দ্রব্য সম্পর্কে রেনে দেকাত কিছু বলেছে, যা স্বনির্ভর তাই দ্রব্য, রেনে দেকাত বলেছে। লাই বনিজ কি বলেছে, আত্মসক্রিয়তায় দ্রব্যের লক্ষণ, মানে যে নিজে নিজে কাজ করতে পারে সেটাকেই দ্রব্য বলা হয়। স্পিনোজা বলেছে ঈশ্বর একমাত্র দ্রব্য। হিউম বলেছে দ্রব্যের ধারণা হলো এক ভ্রান্ত ও কাল্পনিক বা উদ্ভট। হ্যাঁ, তারপর লক বলেছেন দ্রব্য হলো অজ্ঞাত ও অজ্ঞেয়। বার্কলে বলেছেন দ্রব্য হলো অনেক কতগুলো গুণের সমষ্টি। তারপরে প্লেটো দ্রব্য সম্পর্কে বলেছেন হ্যাঁ কি দ্রব্য হলো এক বিস্ময়কর ঘটনা, হ্যাঁ দ্রব্য। তারপরে বা প্লেটোর মতে দ্রব্য তোমার তিন প্রকার, আত্মা, জ্বর ও তোমার মন, এই রকম। তারপরে অ্যারিস্টটলের মতে দ্রব্য কি, হ্যাঁ এই সম্পর্কেও তোমরা জানবে। অ্যারিস্টটলের মতেও এই দ্রব্যের সংজ্ঞাটা আছে কি যা স্বনির্ভর তাই কিন্তু দ্রব্য, অনেকটাই কিন্তু রেনে দেকাদের সঙ্গে এটার মিল আছে। তো মোটামুটি আমি আজকে সাধারণ মত যেগুলো বললাম এইগুলো বিস্তারিত বললাম। এবার আগামী ক্লাসে আমি এক একটা বিস্তারিত আলোচনা করব। প্রথমত রেনে দেকাত বিস্তারিত আলোচনা করেছেন দ্রব্য নিয়ে, সেটা নিয়ে আমি আলোচনা করব। লাইবনিজ দ্রব্য বলতে কি বুঝিয়েছেন বিস্তারিত আলোচনা করব। এক একটা দার্শনিক নিয়ে বিস্তারিত আমি আলোচনা করব। তোমরা ধারাবাহিকভাবে যেহেতু দ্রব্যের ওপরে ছাড়াও পুরো থার্ড সেমিস্টার বা উচ্চ মাধ্যমিকের ক্লাসগুলো, দর্শন ছাড়াও বিভিন্ন সাবজেক্টের ক্লাসগুলো তোমরা পেতে চাও, তাহলে তোমরা আমার এই চ্যানেলে একদম সাবস্ক্রাইব করে রাখবে একদম। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নতুন কিছু ক্লাস নিয়ে আগামী ভিডিওতে।